টপ অ্যান্ড টি-20 সিরিজের বাংলাদেশ পর্ব শেষ হলো, বাংলাদেশ শেষ ম্যাচে 7 উইকেটে হারলো। তার মানে আজকে একটা সুযোগ ছিল, যদি বাংলাদেশ আজকে যদি বড় ব্যবধানে জিততে পারতো তাহলে হয়তো সেমিফাইনালে খেলার একটা সুযোগ হতো। যাক, 11টা টিমের যে পর্ব, সেই পর্বের আর 7টা টিম বাদ গেল, থাকলো 4টা টিম। এর মধ্যে বাইরের দেশ থেকে, বাইরের অস্ট্রেলিয়ার বাদে যে 3টা টিম গেছে সেটা হচ্ছে নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ গেল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ গেছে, 6টা ম্যাচ খেলেছে, তার মাত্র 2টো জিতেছে। আমার কাছে যেটা মনে হয় সেটা সবচেয়ে লাভবান হয়েছে নেপালের টিম, কারণ নেপালের মতো একটা দল, তারা কিন্তু চাচ্ছিল যে বাইরের টিমে খেলার মতো সুযোগ খুঁজতেছিল। রিসেন্টলি তারা ইন্ডিয়ার মাটিতে, আসামে তারা টি-20 সিরিজ খেলবে তাদের এ দলের সাথে। তার মনে হচ্ছে বাংলাদেশের কিন্তু এই ধরনের কোনো সিরিজ হয় না, যার কারণে এই টপ অ্যান্ড টি-20 সিরিজ খেলা বা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভ্যাসের একটা ব্যাপার, কন্ডিশনের একটা ব্যাপার। কিন্তু অস্ট্রেলিয়ার ডারউইনে যেখানে খেলা হয় সেখানে কিন্তু আন্তর্জাতিক ম্যাচ হয় না বললেই চলে। মানে 17 বছর পরও দক্ষিণ আফ্রিকার সাথে একটা সিরিজ খেলেও তারা এই সিরিজের 2টো ম্যাচ খেলেছে, 2টো টি-20 খেলেছে। যাই হোক, এখন কথা হলো যে বাংলাদেশ আসলে কতটুকু লাভবান হবে। আমি আজকে একটা সাইড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাটিং সাইড নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলতে মোটামুটি 40 লাখ টাকা মতো বিসিবির খরচ, হোটেল থাকা খাওয়া বিমান খরচ সব মিলে 40 লাখ টাকা খরচ করছে। এই 40 লাখ টাকা টুর্নামেন্ট খেলতে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি ফিডব্যাক দিল, আমি 2টো পর্ব নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র ব্যাটিং নিয়ে আলোচনা করব। দেশে যে পাকিস্তান সিরিজ ছিল, সেই সিরিজে মোহাম্মদ নাইম ছিল, সেই নাইমকে দল এশিয়া কাপ বা নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দল ঘোষণার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি। যাক, তার পারফরমেন্স এবার দেখি। 6টা ম্যাচ খেলেছে এই টপ অ্যান্ড টি-20 তে, তার মধ্যে তার স্কোর হলো 5-25, 5-25, 19 এবং 15, এই মোট 94 রান করছে। তারপরে আছে জিসান আলম মোটামুটি ভালো খেলেছে, 33, 73, 9, 30, 13, 50। একমাত্র বাংলাদেশের ব্যাটারদের মধ্যে 6টা ইনিংস খেলেছে, সেই 6টা ইনিংসের মধ্যে 2টো 50 আছে একমাত্র জিসান আলমের। সব মিলিয়ে 6 ম্যাচে রান করছে সে 208। তারপরে আছে সাইফ হাসান প্রথম পাকিস্তানের বিপক্ষে একটা ভালো ইনিংস খেলেছিল, 57। তারপরে 57, 11, 1, 3, 45, 15 মোট রান করছে সাইফ হাসান। এই 6 ম্যাচে রান করছে 132 রান। মোটামুটি সাইফ হাসান অনেকদিন পরে এশিয়া কাপ বা নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ডাক পেয়েছে, জাতীয় দলে ডাক পেয়েছে। এখন সর্বশেষ আসলে একাদশে থাকবে কিনা সেটা একটা দেখার বিষয়। তারপর আছে আফিফ হোসেন ধ্রুব মোট 6টা ইনিংস খেলেছে। 6টা ইনিংসের মধ্যে 6, 48, 42, 41, 0, 49 মোট 6 ম্যাচে মোট রান করছে 186। এই 186-এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আফিফ হোসেন 6টা ম্যাচ খেলেছে, তার ভিতরে একটা 0 খেলেছে এবং একটা 6। বাকি যে 4টা ইনিংস খেলেছে, এই 4টা ইনিংসে সে অপরাজিত ছিল। এখানে একটা প্লাস পয়েন্ট, মোট রান করছে 186। তারপরে অধিনায়ক নুরুল হাসান সোহানও অনেকদিন পর জাতীয় দলে ডাক পেয়েছে এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। নুরুল হাসান সোহান এর স্কোর গুলো হচ্ছে 22, 5, 14, 35, 33, 6। মোট রান করেছে 115 রান। মোটামুটি 100 পার করছে নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স এর অধিনায়ক, এই বিপিএল এ সব ভালো খেলেছে। গ্লোবাল টি-20 লিগের গ্লোবাল সুপার লিগে সে তার দলকে ফাইনালে খেলাইছে। অধিনায়ক হিসেবে ভালো, উইকেট কিপার হিসেবে ভালো, কিন্তু ব্যাটিং এ যদি রান না থাকে আসলে এই জিনিসটা আসলে কখনোই কাজে আসে না। দিন শেষে তো আপনি অবশ্যই আপনার যে রোল, আপনি যদি বোলিং হন অবশ্যই বোলিং এ ভালো করতে হবে, আপনি যদি ব্যাটিং হন তাহলে অবশ্যই আপনাকে ভালো করতে হবে। সেই জায়গাটা অবশ্যই ফোকাস দেওয়ার সুযোগ নেই নুরুল হাসান সোহানের। এই 5 জন ব্যাটিং মূলত আমি আলোচনা করতে চাচ্ছি। এই 5 জন ব্যাটিং আমাদের প্রত্যেকটা ম্যাচ খেলেছে এবং যাদের মধ্যে শুধুমাত্র জিসান আলমের 200+ রান হয়েছে। আর এর মধ্যে আরেকজন আছে যে ইয়াসির আলী রাব্বি মোটামুটি 3টা ম্যাচ খেলার সুযোগ পাইছে, 29, 22 এবং 25। তার মধ্যে 22 এবং 25 এই 2টো ইনিংসে সে নট আউট ছিল। মোটামুটি 3 ম্যাচ খেলে 76 রান করছে। তো এখন আমার কথা হলো যে এই যে 11 দলের একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ, এই সিরিজে বাংলাদেশ মানে অস্ট্রেলিয়ার বাইরে মাত্র 3টা দল অংশগ্রহণ করেছে, নেপাল, পাকিস্তান শাহিন এবং বাংলাদেশ এ দল। এই 3টা দল বাইরে থেকে যারা গেছে তার মধ্যে একমাত্র টিকে আছে পাকিস্তান। তো
তো বাংলাদেশে আসলে এই যে টুর্নামেন্টে কি আসলে যাওয়া উচিত ছিল? আমার মতে মনে হয় না। আবার হয়তো অনেকে বলতে পারেন যে দরকার ছিল, বাংলাদেশের এখন খেলা নেই বা বর্ষা মৌসুম চলতেছে, সেই সুযোগে বিসিবি একটা টিম পাঠাইছেন, ভালো কথা। কিন্তু কথা হলো যে এর পিছনে যে আপনার যে খরচ, প্রায় 40 লাখ টাকা মতো খরচ বাংলাদেশের এই টুর্নামেন্টটা খেলা করতে, কিন্তু ব্যাটসম্যানদের যে চাহিদা বা ব্যাটসম্যানদের মানে এ দলটা কি, এ দলটাকে দেখেন, বাইরের দেশের এ দল মানে হচ্ছে জাতীয় দলের পাইপলাইন, কিন্তু আমার দেশের জাতীয় দল মানে বাড়তি প্লেয়ার, বাংলাদেশের বাড়তি প্লেয়ার বা বাদ দেওয়া প্লেয়ার বা বোঝা, বাংলাদেশের বিসিবির বোঝা হচ্ছে বাংলাদেশ এ দল। এখান থেকে কেউ জাতীয় একবার যদি এ দলের মধ্যে পড়ে, সে আসলে জাতীয় দলে ফেরা তার জন্য অনেক টাফ ব্যাপার, সে আস্তে আস্তে নিচের দিকে যায়। এমনও হতে পারে যে সে আর তার ক্যারিয়ারে শেষ হয়ে গেল, কিন্তু জাতীয় দলে আর ঢুকতে পারলো না। এর কারণ হচ্ছে যে আপনি এই যে একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট বিসিবি যাকে সুযোগ দিল, আপনি 5 জন ব্যাটসম্যানের কথা বললাম, এই 5 জন ব্যাটসম্যান একজনও কিন্তু নামের সাথে সুবিচার করতে পারেনি, একটা সেঞ্চুরি করতে পারেনি, মানে 6টা ইনিংস খেলে কেউ একটা সেঞ্চুরি করতে পারেনি। সর্বোচ্চ ইনিংস আছে 73 জিসান আলমের, তাছাড়া কারো একটা সেঞ্চুরি নেই। দেখেন পাকিস্তানের 2টো ব্যাটসম্যান সেঞ্চুরি করছে, আজকেও অস্ট্রেলিয়ার একজন সেঞ্চুরি করছে। মানে প্রত্যেকটা দলের এই যে ব্যাপারটা, আপনি যদি ওই লেভেলে যাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই মানে খেলা করতে হবে। আরেকটা বিষয় দেখেন যে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোটামুটি কোনো লিগ নেই, শুধুমাত্র সিপিএল ছাড়া। কিন্তু সিপিএল এ শুধুমাত্র বাংলাদেশের একমাত্র সাকিব আছে, আর কেউ নেই। যদি এই যে দলের এই যে প্লেয়ার গুলো বললাম, যে 5 জন ক্রিকেটার কথা বললাম বা ব্যাটসম্যানের কথা বললাম, তারা যদি সেই ধরনের ফোকাস করতো বা এই টুর্নামেন্টে যদি একটা ফোকাস, সুন্দর কোনো ইনিংস খেলতো বা একটা সিরিজে ভালো 6টায় ম্যাচ খেলেছে, মোটামুটি 300, 350 বা 400 রান করতো, তাহলে দেখেন ঠিকই কোন একটা ফ্র্যাঞ্চাইজি তাকে ডাকতো।